আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পারতেছেন? ছোট দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ। মানে সবার কি সেম? ও ফুল স্ক্রিন আসে এখন না। শেয়ার হচ্ছে, তবে ফুল স্ক্রিন নাই আর কি। ফুল স্ক্রিন নাই, ওকে। ক্লাসটা জুমে নিলে হয়তো এটা বড় হতো, মিটে তো আসলে স্ক্রিন ছোট পাওয়া যায়। আপনাদের একটা ফাংশন আছে একটু বড় করার, কাইন্ডলি যদি একটু ক্লিক করে। হ্যাঁ, এখানে থ্রি ডটে গিয়ে ফুল স্ক্রিন করে নিলে আমরা বড় দেখতে পাবো। এক্স্যাক্টলি। জুমে আপনি যত বড়ই করেন 720p উপরে কখনোই পাওয়া যাবে না ওই মিটে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? যাচ্ছে জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যে আপনারা রাতে আমাদের অনলাইন সেমিনারে জয়েন করেছেন। বাংলাদেশ সাইবার ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সেমিনার প্লাস ফ্রি একটা ক্লাস, যেখানে আমরা লাইভ হ্যাকিংও দেখব। তো আই হোপ আপনারা আসলে খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, এবং যে কোনো কোশ্চেন, আমাদের কোশ্চেন সেশন থাকবে একটা শেষের দিকে। ওই টাইমে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, কেরিয়ার রিলেটেড সাইবার সিকিউরিটি থেকে শুরু করে যে কোনো কোশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ ওই টাইমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের সাথে কথা বলছি শেখ তরিকুল ইসলাম। আমি সিইএস, আরআইসিই, আরআইসিএসএ, এমসিএসএ সার্টিফাইড। আমি সাইবার অ্যান্ড ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট এবং এমএসসি ইন আইটি, আইআইটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি বর্তমানে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে কর্মরত আছি। আমার মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটিতে। তো আমি 15টার উপরে প্রজেক্ট কমপ্লিট করেছি সাইবার সিকিউরিটি, বিএপিটি, আইটি অডিট। সেখানে ব্যাংক ছিল, নন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ছিল এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল। তো আমি ট্রেনার হিসেবে যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড একটা সাইবার সিকিউরিটি ট্রেনিংয়ের প্রজেক্ট করি, যেখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল লিড দিচ্ছে যেটা। পাশাপাশি কেএসআই ডাটা রিসার্চ, বিবি কে কে গ্লোবাল, ইকরা সলিউশন ইউএসএ, দেশের বাইরেও আমার ব্যাচ আছে, প্লাস ইশিকোনও আসলে আমি ক্লাস নিচ্ছি আর কি। ওয়ার্ক প্লেস ছিল ব্র্যাক আইটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইআইসি, এটা একটা সাইবার সিকিউরিটি ফার্ম। এরপর আমি ন্যাশনাল ব্যাংকে এবং বর্তমানে আমি একটা ইসলামী ব্যাংকে আছি। ইনশাল্লাহ পরে একদিন শেয়ার করব। ওকে, এটা হলো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ওকে, তো আমরা টুডে সেমিনার টপিকস আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি আমাদের সেমিনারটাকে। একটা সাইবার সিকিউরিটি ওভারভিউ অ্যান্ড কেরিয়ার গাইডলাইন, কোর্স ওভারভিউ, লাইভ হ্যাকিং, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। তো আমরা এই 4টা ভাগে ভাগ করে ফেলছি। তো আমি চাই আপনারা পুরোটা সময় আমাকে সময় দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন প্লাস সুন্দর একটা ক্লাস উপহার দিতে পারবো।
ফার্স্ট অফ অল যেটা হলো, আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে আমাদের সাইবার সিকিউরিটি জানতে হবে। বর্তমান সময়ে আমরা দুইটা প্ল্যাটফর্মে বাস করি, একটা হলো প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম, মানে ফিজিক্যাল যে প্ল্যাটফর্মটা আছে রিয়েল লাইফের, আরেকটা হলো অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম। তো রিয়েল লাইফের যে প্ল্যাটফর্মটা আছে এখানে কিন্তু যেরকম অকারেন্স হচ্ছে, ক্রাইম হচ্ছে, ব্ল্যাকমেল হচ্ছে, যে কোনো অকারেন্স হচ্ছে, তো সেম থিংকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু অকারেন্স হচ্ছে। তো আমাদের রিয়েল লাইফে যেরকম ডিফেন্স আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, বিভিন্ন ধরনের ক্রাইম বা বিভিন্ন ধরনের অকারেন্স প্রোটেক্ট করার জন্য, সেম ওয়েতে আমাদের ডিজিটাল সেক্টরে কিন্তু আমাদের সিকিউরিটি ইনশিওর করতে হবে। এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান হোক, ডিফেন্স সেক্টর হোক, সবাই এখন সাইবার সিকিউরিটি ইনশিওর করতেছে যাতে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মটাকে প্রপারলি সিকিউরিটি দিতে পারে। এই জন্য আমাদেরকে সাইবার সিকিউরিটি নিয়ে স্কিল নিতে হবে। যদি আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের সিকিউরিটি যদি আমি দিতে চাই, তাহলে আমাকে সাইবার সিকিউরিটি জানতে হবে, স্কিল নিতে হবে এবং সেই স্কিল অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো প্রথমে হলো সাইবার সিকিউরিটি আসলে জিনিসটা কি। সাইবার সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটি যেটাই বলি না কেন, এটা আপনার কম্পিউটার সিস্টেমকে প্রোটেক্ট করে, নেটওয়ার্ক সিস্টেম, ডিজিটাল ইনফরমেশন সিস্টেমকে প্রোটেক্ট করে। কিসের হাত থেকে প্রোটেক্ট করে? আপনার ডাটা চুরি হওয়ার হাত থেকে, ড্যামেজ, আনঅথরাইজড অ্যাক্সেস অর এনি কাইন্ডস অফ অ্যাটাক হতে পারে, এগুলোর হাত থেকে, অর্থাৎ সাইবার ক্রিমিনালদের হাত থেকে এবং হ্যাকারের হাত থেকে আপনার প্রতিষ্ঠানকে, আপনার পার্সোনাল লাইফকে বা আপনার দেশকে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি দিতে হবে। তো এইটা সাইবার সিকিউরিটি তিনটা প্রিন্সিপাল আছে। এটা আসলে প্রত্যেকটা এক্সামে হোক, ভাইভাই হোক, এই কোশ্চেনটা প্রায় করা হয় যে সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল বা সিআইএ ট্রেড সম্পর্কে একটু আইডিয়া দিতে। তো এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেইলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটিটা হলো যে আপনার ডাটাটা আছে, এই ডাটাটা শুধু অথরাইজড পারসন অ্যাক্সেস করতে পারবে, কোনো আনঅথরাইজড পারসন অ্যাক্সেস করতে পারবে না। আর ইন্টিগ্রিটিটা হলো আপনার যে ডাটাটা আছে সেটা আনঅথরাইজডভাবে কেউ যেন এটাকে অল্টার না করতে পারে, মডিফাই না করতে পারে, এটা আপনাকে ইনশিওর করতে হবে। আর অ্যাভেইলেবিলিটি হলো আপনি যে ডাটাটা বা সার্ভিসটা কাস্টমারকে দিচ্ছেন, এটা যেন কাস্টমার প্রপারলি সার্ভিসটা যেন পেয়ে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখন আমরা সবাই কিন্তু ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি। তো এই ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস দিচ্ছে কাস্টমারকে 24 আওয়ার্স। এখন আপনি যদি কাস্টমার যখন তাদের একটা প্রয়োজন পড়বে, তখন যদি এটা ইউজ করতে না পারে, তখন কিন্তু আপনার এই সার্ভিসটা দেওয়ার কোনো ভ্যালু নেই এবং কাস্টমার আপনার ব্যাংকের উপরে ট্রাস্ট হারাবে, রেপুটেশনও নষ্ট হবে আপনার, ইভেন ওই কাস্টমার অন্য ব্যাংকে চলে যাবে। এই জন্য অ্যাভেইলেবিলিটিটাও ইনশিওর করতে হবে। তো এখন আপনি কি কি অ্যাডভান্টেজ পেতে পারেন সাইবার সিকিউরিটি যদি আপনি ইনশিওর করেন? আমি এখানে কয়েকটা পয়েন্ট রেখে দিছি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। তো কি কি অ্যাডভান্টেজ পেতে পারেন? প্রোটেকশন অফ ইউর বিজনেস, আপনার বিজনেসকে প্রোটেক্ট করার জন্য। আপনি একটা বিজনেস করলেন, একটা ব্যাংক ওপেন করলেন বা একটা কোম্পানি ওপেন করলেন, বাট সেই কোম্পানিতে কিন্তু আইটি সিস্টেম থাকবে, নেটওয়ার্কিং সিস্টেম থাকবে, সার্ভার সিস্টেম থাকবে। তো এগুলো যদি প্রপারলি প্রোটেক্ট না করতে পারেন, তাহলে আপনি বিজনেসে দাঁড়াতে পারবেন না। এই জন্য আপনাকে বিজনেসে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। ইনক্রিজড প্রোডাক্টিভিটি, দেখেন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ করতে হয়, ডাটা ইনপুট দিতে হয় বা রিসার্চ করে বের করতে হয় যে আমি কীভাবে এই প্রোডাক্টটা প্রডিউস করব। তো আপনি যদি প্রপার সিকিউরিটি অনুযায়ী ফলো না করেন, তাহলে কিন্তু আপনি রিসার্চ করলেন একটা ডাটা, কিন্তু হ্যাকার যদি ডাটাটা নিয়ে যায়, তাহলে কিন্তু আপনি রিসার্চের ডাটা দিয়ে সে কিন্তু ওটাকে মিস ইউজ করতে পারে। এটা প্রোডাক্টিভিটিটা আবার নষ্ট হয়ে যেতে পারে আপনার, কারণ আপনার আগে আপনার রিসার্চের ডাটা দিয়ে অন্য একজন সেই প্রোডাক্টটা প্রডিউস করে ফেললো। ইনস্পায়ার্স কাস্টমার কনফিডেন্স, আপনি যখন কাস্টমারকে প্রপারলি সিকিউরিটি দিবেন, সাপোজ ইন্টারনেট ব্যাংকিং কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন, যদি এটা প্রপারলি সিকিউরিটি ইনশিওর করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাংকের রেপুটেশন, ট্রাস্ট সব কিছু নষ্ট হয়ে যাবে, কাস্টমার হারাবেন। আমি রিসেন্টলি একটা ব্যাংকে, আমি মেনশন করব না, যে তাদের যে লকগুলো আছে বা আনঅথরাইজভাবে তাদের লকগুলো দেখা যাচ্ছে পাবলিক্যালি, ইন্টারনেট ব্যাংকিংয়ের বা ট্রানজ্যাকশন লক, প্লাস পাশাপাশি অনেক ধরনের আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। বাট তারা এটা অস্বীকার করছে, বাট
নর্মালি কাস্টমাররা তাদের প্রবলেমগুলো ফেস করছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ডিটেলসটা আমরা জানবো। স্টপস ইওর ওয়েবসাইট ফ্রম ক্র্যাশিং। আপনাদের ওয়েবসাইট এখন বর্তমানে সব কিছু একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম টাইপের। আপনি ই কমার্সের জন্য আপনি একটা ই কমার্স বিজনেস করবেন, সেগুলো একটা ওয়েবসাইট লাগবে। আপনি যেটাই করেন না কেন, কাস্টমারকে যদি আপনি ডাকতে হয় আপনাকে ওয়েবসাইট লাগবে। এই জন্য ওয়েবসাইটটাকে আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। প্রোটেকশন ফর ইওর কাস্টমার্স অর ক্লায়েন্টস। এখন দেখেন, আপনি কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছেন, কাস্টমার সার্ভিসটা ইউজ করতেছে, এই জন্য কাস্টমারকে প্রপারলি প্রোটেকশন দিতে হবে। যদি কাস্টমারকে প্রপারলি প্রোটেকশন না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেস প্রপারলি রান করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। এখন অনেক টাইপ আছে হ্যাকারের, তো আমি এখানে 4টা টাইপ রেখে দিছি। এটা ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট, সুইসাইড হ্যাকার। তো ব্ল্যাক হ্যাট হলো খারাপ হ্যাকার, আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করে আপনার সিস্টেমে, এবং আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করে আপনার সিস্টেমের ডাটা বা আপনার সিস্টেমের যে কনফিডেন্সিয়াল ডকুমেন্টগুলো আছে সেটাকে চুরি করে নিয়ে যেতে পারে বা আপনার সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। গ্রে হ্যাট হ্যাকার হলো বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। গ্রে হ্যাট হ্যাকার সে ভালো করতে পারে, খারাপও করতে পারে, বাট সে আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করে। হোয়াইট হ্যাট হ্যাকার হলো অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার যে কাজটা করে সেটাই হোয়াইট হ্যাট হ্যাকার। একটা কোম্পানিতে, একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যাংকে একজন ইথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার সে ওই কোম্পানির আইটি সিস্টেমটাকে কীভাবে প্রোটেক্ট করা যায়, হ্যাকারের কাছ থেকে নিজের সিস্টেমটাকে কীভাবে সিকিউর রাখা যায়, সেই কাজগুলো করে। আর সুইসাইড হ্যাকার হলো এ আসলে আপনার সিস্টেমটাকে ড্যামেজ করবে, হ্যাক করবে, বাট এর কোনো মানে চিন্তা নাই যে আসলে তার পানিশমেন্ট কি হতে পারে বা জেল হবে কি না। যেমন সে আনঅথরাইজডভাবে পুলিশের ওয়েবসাইটে বা সার্ভারে অ্যাটাক চালালো, বা র্যাবের বা কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানের অথবা কোনো ব্যাংকের আনঅথরাইজডভাবে, এটা করার পরে কিন্তু তার পানিশমেন্ট হতে পারে, এটা সে চিন্তা করে না। ওকে, তো মোস্ট কমন অ্যাটাকস ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে আসলে অ্যাটাকের আসলে শেষ নাই। ডে বাই ডে নতুন নতুন অ্যাটাক হ্যাকাররা করতেছে। তো স্যার আবার গ্রে হ্যাকারটা একটু বলুন। জি, গ্রে হ্যাকারের পানিশমেন্টটা। গ্রে হ্যাকারের হ্যাঁ স্যার, আমি গ্রে হ্যাকারের গ্রে হ্যাকারের পানিশমেন্টটা দেখেন। গ্রে হ্যাকার কিন্তু আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করে। রিসেন্টলি প্রথম আলোতে কিন্তু একটা অ্যাটাক হয়েছিল, সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইখানে একটা ভালনারেবিলিটি ছিল। সে ভালনারেবিলিটিতে ওইটা থ্রোতে হ্যাকার, গ্রে হ্যাকার সে কি করছে, অ্যাটাক করে প্রথম আলোর ওয়েবসাইটটাকে কম্প্রোমাইজ করে ফেলছে। বাট সে অ্যাটাক করার পরে সে ক্ষতি করেনি। প্রথম আলোকে কি বলছে, একটা নোটিশ দিচ্ছে যে আপনার এখানে ভালনারেবিলিটিগুলো ছিল, আপনি যদি আপনার সিস্টেমটাকে সিকিউর করতে চান বা আমাদের কোনো আইডিয়া নিতে চান বা হেল্প লাগে, কন্ট্যাক্ট করতে পারেন। এখানে সে ভালো দিক। এখন কোম্পানি যদি মনে করে যে না, আমাকে ভালোর জন্য আমাকে এই করছে, আইডিয়া দিয়েছে, তাহলে ওকে। যদি কোম্পানি মনে করে যে না, সে খারাপ কাজের উদ্দেশ্যে আমাকে হ্যাক করছে বা কোনো খারাপ কাজ করে ফেললো, তখন কি হবে? তখন বাংলাদেশের যে লগুলো আছে, ডিজিটাল ল বা সাইবার অ্যাক্ট যেগুলো আছে, এই অনুযায়ী সে তার পানিশমেন্ট হবে। আমাদের ক্লাসগুলো আসলে আমরা সাইবার সিকিউরিটির একটা ক্লাস থাকবে যেখানে লগুলো পড়ানো হবে। তখন বিভিন্ন অকারেন্স, ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিভিন্ন অকারেন্স হয়, ক্রাইম হয়, সেইগুলো কোনটার কি পানিশমেন্ট হবে, সবগুলো আমরা ধারা অনুযায়ী আমরা আপনাদেরকে পড়াবো। তো মোস্ট কমন অ্যাটাক, অনেক অ্যাটাক আছে, বাট আমি কয়েকটা পয়েন্ট এখানে রেখে দিচ্ছি। এটা হলো ডিডস বা ডজ অ্যাটাক, মেলওয়্যার অ্যাটাক, মেলওয়্যার মিনস ম্যালিশিয়াস সফটওয়্যার, যেটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ড্রাইভ বাই অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক, এসকিউএল ইনজেকশন, বার্থডে অ্যাটাক, ইভেসড্রপিং অ্যাটাক। এছাড়াও অনেক ধরনের অ্যাটাক আছে যেটা আমরা ক্লাস টাইমে আমরা রিয়েল লাইফের মতো আসলে অ্যাটাক করে দেখবো, বিভিন্ন ধরনের অ্যাটাক করে, এবং কীভাবে প্রোটেক্ট করা যায় সেটাও আমরা জানবো। এবং আমাদের ল্যাব থাকবে, ল্যাবের মধ্যে আমরা ল্যাব সেট আপ করে অ্যাটাকারের মেশিন থেকে ভিকটিমের মেশিনে আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে, বিভিন্ন মেথড ইউজ করে, বিভিন্ন টুলস ইউজ করে আমরা অ্যাটাকগুলো করে দেব। এখন দেখেন, যখন কোনো হ্যাকার বা সাইবার ক্রিমিনাল যখন সে ক্রাইম করে ডিজিটাল প্ল্যাটফর্মে, তখন কি হয়, কোনো মোটিভ নিয়েই তো করে। শুধু শুধু তো কেউ একজন হ্যাক করবে না বা কোনো অকারেন্স করবে না বা ক্রাইম করবে না, সে তার কোনো মোটিভ থাকে একটা। কি
কী মোটিভ থাকতে পারে এর মধ্যে, সেই পয়েন্টগুলো এখানে আমি রেখে দিচ্ছি। ডিস্টার্বিং বিজনেস কন্টিনিউটি, দেখেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, কোনো আপনার প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানি কি করলো, আপনার সার্ভিসটাকে ইন্টারাপ্ট করে দিল, তাহলে কি হবে? আপনার সার্ভিস যদি ইন্টারাপ্ট হয়, কাস্টমার কিন্তু প্রপারলি আপনার সার্ভিসটাকে ইউজ করতে পারবে না, কারণ ইন্টারাপ্ট করে ফেলছে অ্যাটাক করে। এর ফলে আপনার কোম্পানির সার্ভিস ওই কাস্টমার ইউজ করতে চাইবে না, কারণ সে যখনই ইউজ করতে যায় তখনই দেখে সার্ভিস ডাউন। এটা কারণ হতে পারে। ইনফরমেশন থেফট, তথ্য চুরি করার জন্য হতে পারে। ম্যানিপুলেটিং ডাটা ম্যানিপুলেট করার জন্য হতে পারে। রিলিজিয়াস কোনো পারপাসে হতে পারে। অনেক সময় শুনি যে একজনের আইডি হ্যাক করে অন্য ধর্মের বিভিন্ন ধরনের খারাপ পোস্ট করে দিল, এটার ফলে কি একটা দাঙ্গা লেগে গেল। এই ধরনের দাঙ্গা লাগানোর জন্য বা বিভিন্ন ধরনের রিলিজিয়াস কোনো একটা অকারেন্স বা করার জন্য সে রিলিজিয়াস অ্যাটাক করতে পারে, এই ধরনের অ্যাটাকগুলো করতে পারে। পলিটিক্যাল বিলিভস, পলিটিক্যাল যে ইস্যুগুলো আছে আমাদের দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে, বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াতে পারে। তারপর কি আছে? ক্রিয়েটিং ফিয়ার অ্যান্ড সাউস বাই ডিস্টার্বিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দেন ভয়ভীতি দেখাতে পারে। অনেক সময় কি হয়, বাইরে থেকে কিন্তু মাঝে মাঝে ওয়ার্নিং আসে বা হুমকি আসে যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে 15 তারিখে বা 20 তারিখে সাইবার হামলা করা হবে। ওই টাইমে কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু ভয় পেয়ে যায়। তখন তারা কিন্তু কি করে, ম্যাক্সিমাম ব্যাংকগুলো বর্তমানে যেগুলো করে আমার অ্যানালাইসিস থেকে, যে দেশের বাইরে সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দেয়, দেশের বাইরে আর কমিউনিকেশন রাখে না ওই টাইমে, শুধু ইন্টারনাল কমিউনিকেশন হয়, মানে দেশের মধ্যে, যাতে বাইরে থেকে কোনো অ্যাটাক না আসতে পারে, মানে ভয় পাচ্ছে। দ্য ড্যামেজিং রেপুটেশন অফ দ্য টার্গেট, কোনো প্রতিষ্ঠানকে বা ব্যাংকের রেপুটেশন নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাকার যদি বলে যে এই ব্যাংকে যদি আমি অ্যাটাক করি, তাহলে কাস্টমার জেনে যাবে যে এই ব্যাংকে সাইবার হামলা হয়েছে, এর ফলে ওই ব্যাংকে আর কেউ টাকা রাখবে না বা ওই ব্যাংক কেউ আর ইউজ করবে না, অন্য ব্যাংকে চলে যাবে। এই ধরনের রেপুটেশন নষ্ট হয়ে গেলে ওই কোম্পানি বিজনেস মানে কন্টিনিউ করা খুবই টাফ, এটা মাথায় রাখতে হবে। ফাইন্যান্সিয়াল লস টু দ্য টার্গেট, ফাইন্যান্সিয়াল যে কোনো লস করানোর জন্য হতে পারে। একটা ব্যাংকে অ্যাটাক করে ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল, যেরকম আমাদের সেন্ট্রাল ব্যাংকও একটা টাইমে সুইফটের মাধ্যমে অনেক মিলিয়ন টাকা নেওয়া হয়ে গেছে। তো এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাটাক করার জন্য আসলে সাইবার ক্রাইম হামলা হতে পারে। ডিমান্ডিং র্যানসামার অ্যাটাকটা করা হয় আপনার ডিভাইসের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আসলে ইনক্রিপ্ট করে ফেলে একটা কি এর মাধ্যমে, যখন র্যানসামার অ্যাটাক করা হয়। এবং র্যানসামার অ্যাটাক করার পরে হ্যাকার কি করে, র্যানসাম দাবি করে, র্যানসাম ডিমান্ড করে, এবং অ্যাজ পার ডিমান্ড অনুযায়ী আপনাকে ওটা পে করতে হবে, আদারওয়াইজ আপনি ওই ডাটাগুলোকে আর ব্যাক পাবেন না। তারপর কাছে অ্যাচিভিং স্টেটস মিলিটারি অবজেক্টিভস, আপনার বিভিন্ন দেশের সাথে এক দেশ আরেক দেশের সাথে কিন্তু আপনার সাইবার হামলা করতে পারে। তারপর মাঝে মাঝে আমরা শুনি যে উত্তর কোরিয়া আমেরিকাতে সাইবার হামলা করছে, রাশিয়া উত্তর কোরিয়াকে সাইবার হামলা করছে, বিভিন্ন দেশের উপরে সাইবার হামলা করছে, এবং ইন্ডিয়া বাংলাদেশের উপরে সাইবার হামলা করতেছে, বা বাংলাদেশ ইন্ডিয়াকে সাইবার হামলা করতেছে। এই যে স্টেট লেভেলে যে সাইবার হামলাগুলো আছে, এখানে এই পয়েন্টও হতে পারে মোটিভস। তো বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আছে, যে ম্যালওয়্যারগুলো ইউজ করে হ্যাকার বিভিন্ন ধরনের তথ্য চুরি থেকে শুরু করে ডিভাইস কন্ট্রোল থেকে শুরু করে অনেক অকারেন্স করতে পারে। তো এখানে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার আছে, ট্রোজান হর্স, রুটকিট, রিমোট অ্যাক্সেস, ওয়ার্ম, কিলগার, ভাইরাস, অ্যাডওয়্যার, এই যে ম্যালওয়্যারগুলো আছে, এই ম্যালওয়্যারগুলো দিয়ে একজন হ্যাকার সে আপনার ডিভাইসকে বা আপনার সিস্টেমে বা আপনার নেটওয়ার্কিং সিস্টেম হোক, যেটাই হোক না কেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক করে আপনার ক্ষতি করতে পারে, এবং যে ডাটাগুলো নিয়ে যাবে সেটাকে মিসইউজ করতে পারে, আপনার ডিভাইস কন্ট্রোলে নিয়ে যেতে পারে, আপনার সার্ভিস ইন্টারাপ্ট করে দিতে পারে, এবং আপনার সিস্টেম ডিস্ট্রয় করে দিতে পারে। অনেক তার মোটিভ অনুযায়ী সে সব কিছু করতে পারবে। তো ক্লাসিফিকেশন অফ সাইবার ক্রাইমের কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যেটা হলো সাইবার ক্রাইম অ্যাগেনস্ট ইন্ডিভিজুয়াল। আমরা মনে করি যে আসলে পার্সোনাল লাইফে কোনো অ্যাটাক হয় না, শুধু প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, ব্যাংকের ক্ষেত্রে হয়, বাট পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কিন্তু বেশি হয়। আমরা কিন্তু সবাই এখন স্মার্টফোন ইউজ করি, এই স্মার্টফোনে যখন আপনি ইন্টারনেট কানেকশন দিলেন, তখন কিন্তু আপনি হ্যাকারের সাইবার ক্রাইমের পথে চলে আসলেন।
মানে হ্যাকার যে কোনো সময় আপনাকে হ্যাক করে ফেলতে পারে যদি কোনো উইকনেস থাকে আপনার। আপনার পার্সোনাল ফোনে কি থাকতে পারে, প্রাইভেট ভিডিও থাকতে পারে, ফটো থাকতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া লগ ইন অবস্থা থাকতে পারে, বা ইন্টারনেট ব্যাংকিং বা যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাপসগুলো থাকতে পারে, যেগুলো যদি আপনার ডিভাইসটা যদি হ্যাকার কন্ট্রোল নিয়ে যায় তাহলে এগুলো থেকে মিসইউজ করতে পারে। এই জন্য ইন্ডিভিজুয়াল সিকিউরিটি এনশিওর করতে হবে। সাইবার ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি, আপনার যে প্রপার্টিগুলো আছে লাইক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আসলে অ্যাটাক করতে পারে সাইবার ক্রাইম, এগুলো আপনাকে ইনশিওর করতে হবে, প্রপার সিকিউরিটি দিতে হবে। সাইবার ক্রাইম অ্যাগেন্স্ট অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের এখন বর্তমানে গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আপনাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। কেন করতে হবে? প্রত্যেকটা জায়গায় যত ছোট কোম্পানি হোক না কেন সেখানে কিন্তু একটা আইটি সিস্টেম আছে, নেটওয়ার্কিং সিস্টেম আছে, সার্ভার সিস্টেম আছে, তার মানে কি সেখানেও সাইবার ক্রাইম হতে পারে। তো সাইবার ক্রাইম অ্যাগেন্স্ট সোসাইটি তো হতে পারে। দেখেন একজন ফেসবুক সে হ্যাক করে আপনার সমাজের মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়াইলো, বা একজনের বা এক ধর্মের বিরুদ্ধে যে অনেক কিছু লেখলো, এটার কারণে কিন্তু সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ক্লাসিফিকেশন অফ সাইবার ক্রাইম। এখন হাউ ডাজ সাইবার সিকিউরিটি ওয়ার্কস, কীভাবে সিকিউরিটি কাজ করে আসলে আমি তো আসলে কয়েকটা পয়েন্ট দেখা হয়েছে। ইন অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে এগুলো আমি ইনশাল্লাহ আমরা জানবো। সিকিউরিং কম্পিউটার, একটা কম্পিউটারকে সিকিউর রাখার জন্য আপনি কী কী স্টেপ নিতে পারেন। 2A অথেন্টিকেশন, আপনার সিস্টেমে যদি কেউ ইউজার আইডি পাসওয়ার্ডটা পেয়ে যায় তারপরে সে প্রপারলি লগ ইন করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, কারণ সেখানে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে পারে, MFA থাকতে পারে, হার্ডওয়্যার টোকেন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তারপরে সিকিউর পাসওয়ার্ড, এটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। রেগুলার আপডেট, আপনার সিস্টেম আপনার প্যাচগুলো রেগুলার আপডেট দিতে হবে। অ্যান্টিভাইরাস ইউজ করা যেতে পারে যাতে ভাইরাস তারপরে র্যানসমওয়্যার ম্যালওয়্যার যেন অ্যাটাক না করতে পারে। ফায়ারওয়াল ইউজ করতে পারেন। আমরা জানি ফায়ারওয়ালটা কি করে, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আপনার প্রাইভেট নেটওয়ার্কটাকে প্রোটেক্ট করে, এবং ইন্টারনাল এবং ইনগোয়িং আউটগোয়িং যে ট্রাফিকগুলো আছে ফায়ারওয়ালটা কি করে সেটাকে ফিল্টার করে যাতে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু প্যাকেট আসতে যেতে না পারে। তো ফিশিং যে অ্যাটাকগুলো হতে পারে এগুলো আমাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনার মেইল এখন লিঙ্ক পাঠালো বা অ্যাটাচমেন্ট পাঠালো, সেটার কারণে আপনি লিঙ্কে ক্লিক করলে কি হলো, আপনার সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে গেল বা আপনার ডাটাগুলো এনক্রিপ্টেড হয়ে গেল। এই জন্য কোনো অ্যাটাচমেন্ট আসলে লিঙ্ক আসলে আমাকে আসলে ইনশিওর হতে হবে যাতে এই লিঙ্কটা কি অথেন্টিকেট লিঙ্ক কিনা, যে পাঠাইছে সে কি অথরাইজড পারসন কিনা বা আমার পরিচিত কিনা, বা আসলে এই লিঙ্কে আমাকে ক্লিক করা যাবে কিনা, এগুলো অ্যানালাইসিস করে তারপরে এটাকে অ্যাক্সেস করতে হবে। যদি কোনো ডাউট থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে, ইগনোর করতে হবে, তাহলে আপনি সেফ থাকবেন। আর একটা হলো ক্রিপ্টোগ্রাফি বা ইনক্রিপশন সিস্টেম, আপনার যে ডাটাগুলো আছে ইনক্রিপ্টেড অবস্থা রাখবেন। তাহলে কি হবে, আপনার ডাটাটাকে যদি চুরি করেও নিয়ে যায় সেটাকে ইউজ করতে পারবে না, কারণ এটাকে ইউজ করতে গেলে ডিক্রিপ্ট করতে হবে, যেটা তার কাছে নাই। আমরা এই কয়েকটা পয়েন্ট যদি আমরা ইনশিওর করি তাহলে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারবো, অনেকটা পারবো আর কি। এখন দেখেন সাইবার সিকিউরিটি যদি আপনি স্কিল নেন বা এই সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে আপনি কাজ করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন। কারণ সাইবার সিকিউরিটি আর বর্তমানে পুরো ওয়ার্ল্ডে টপ লেভেলের মোস্ট অফ দ্য ডিমান্ডেবল একটা কেরিয়ার পাথ বা কেরিয়ার সাইট বলতে পারি। তো পৃথিবীর যে প্রান্তে যান না কেন ডিমান্ড আছে। আপনি বাংলাদেশে বসে স্কিল নিলেন, বাট পৃথিবীর যে কোনো প্রান্তে যে আপনি কাজ করতে পারবেন, হিউজ পরিমাণ ডিমান্ড। এই জন্য এটা বলছে ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান ওয়ার্ক উইথ সিক্রেট এজেন্সি। এখন দেখেন ডিফেন্স বলেন, সিক্রেট এজেন্সি বলেন, যেটাই বলেন না কেন, এদের প্রচুর চাহিদা রয়েছে এদের প্রতিষ্ঠানে সিকিউরিটি এক্সপার্টদের। তো আপনি যদি সাইবার সিকিউরিটি স্কিল নেন বা এটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি সিক্রেট এজেন্সিতেও কাজ করতে পারবেন। ইটস নেভার টু লেট টু স্টার্ট। এখন আপনাকে কি করতে হবে, যদি এই সেক্টরে ক্যারিয়ার করতে চান বা এই সেক্টরকে নিয়ে আপনি উপরে যেতে চান তাহলে আপনার লেট করা যাবে না স্টার্ট করার জন্য। আপনি ইমিডিয়েটলি আপনাকে স্টার্ট করতে হবে, সে যেখান থেকে হোক না কেন, যে পয়েন্ট থেকে হোক না কেন, যে প্রতিষ্ঠান থেকে হোক না কেন, সে গুগল হতে পারে, কোনো ট্রেনিং সেন্টার হতে পারে, ইউটিউব হতে পারে, বা কোনো আপনার বড় ভাই হতে পারে, যে কোনো গাইডলাইন থেকে গাইড ফলো করে আপনি স্টার্ট করতে হবে। তারপরে সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভারগ্রিন ইন্ডাস্ট্রি, মানে পৃথিবী দেখেন আমাদের কোভিড প্যান্ডামিক যখন স্টার্ট হয়েছিল তারপরে কিন্তু অনলাইন কাজের চাহিদা বেড়ে গেছে। অফিস অনলাইনে হচ্ছিল,
ইউনিভার্সিটি ক্লাস, কলেজের ক্লাস, যে সব কিছু এভরিথিং সব অনলাইনে চলতেছিল। এই অনলাইনে চলে আসার পরে সাইবার ক্রাইমের বা হ্যাকারের আক্রমণ বেড়ে গেছে। তো এই জন্য আপনাকে সিকিউরিটিটাও আসলে বেশি প্রয়োজন পড়ে গেছে। আর পৃথিবী যতদিন থাকবে, ইন্টারনেট সিস্টেম যতদিন থাকবে, এই সাইবার সিকিউরিটির ডিমান্ড ততদিন থাকবেই। এর ডিমান্ড কখনো শেষ হবে না, আর ডে বাই ডে আরও বাড়তেছে। গুড স্যালারি প্যাকেজ, যেহেতু একটা মোস্ট অফ দ্য ডিমান্ডেবল এবং টপ লেভেলের একটা কেরিয়ার, তো এটার স্যালারিও ভালো। তো আপনি এখানে কম্পিটিশনও কম, কারণ সাইবার সিকিউরিটির স্কিল পারসন কম, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কম। ইভেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো ইউনিভার্সিটি ব্যাচেলর মনে হয় পড়ায় না সাইবার সিকিউরিটি, বাট এমএসসি করাচ্ছে 2-3টি ইউনিভার্সিটি, যেমন বিইউপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর ইউআইইউ। এটা থেকে মনে হয় শুধু করা যেতে পারে, ওরা কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার্স করায়, বাট আপনি মেজর নিতে পারেন সাইবার সিকিউরিটি। স্যালারিটাও ভালো, কম্পিটিশন কম, বাট স্যালারি ভালো। এই জন্য আপনি যদি সুন্দর একটা ক্যারিয়ার করতে চান এবং স্যালারি যদি ভালো একটা স্যালারি পেতে চান, তাহলে সাইবার সিকিউরিটি আপনি ক্যারিয়ারটা চুজ করতে পারেন। এখন দেখেন জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি এখন এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় আপনার লাগবে। তারপরও আমি কয়েকটা পয়েন্ট এখানে রেখে দিচ্ছি: গভর্নমেন্ট সেক্টর, ডিফেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, হেলথ কেয়ার, টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার কোম্পানি, telecommunication, retail and e-commerce, energy utilities, consulting firms, education and research institutions, law firms, NGO, news media। দেখেন নিউজ মিডিয়া কেন দরকার? প্রথম আলো, সময়, বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু মাঝে মাঝে হ্যাক হয়, আমরা প্রায় শুনি। এই জন্য এখানেও আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। তো আপনি সাইবার সিকিউরিটি বা সিএস সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার কোর্সটা করে আপনি অনেকগুলো রোলে কাজ করতে পারবেন। আপনার পুরো একটা আইডিয়া চলে আসবে, বা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন, বা আপনার পুরো সাইবার সিকিউরিটি নলেজ চলে আসবে। এরপর আপনি আরও যদি ডিপলি জানতে চান, বা আরও অ্যাডভান্স লেভেলে কোর্স করতে চান, বা আরও অনেক উপরে উঠতে চান সাইবার সিকিউরিটি নিয়ে, তখন আরও স্টাডি করতে পারবেন। পুরো একটা গাইডলাইন পাবেন, প্লাস আপনি এই যে পয়েন্টগুলো আছে, রোল পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনি কাজ করতে পারবেন। তো এটা ডিসকাস করলাম না। এখন ইথিক্যাল হ্যাকিং যে 5টা ফেজ আছে এখানে। প্রথমটা হলো ইনফরমেশন গেদারিং। কেউ যদি হ্যাক করতে চায়, সর্বপ্রথম তার ইনফরমেশন গেদার করতে হয়। হ্যাকাররা এটাই করে, ইনফরমেশন গেদারিং ছাড়া কোনো হ্যাকার অ্যাটাক করতে পারে না। দেন স্ক্যানিং করে ওই সার্ভারের উইকনেসগুলো বা ভালনারেবিলিটিগুলো ফাইন্ড আউট করে, দেন গেইনিং অ্যাক্সেস, মানে অ্যাটাক করে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে। অ্যাক্সেস নেওয়ার পরে সে এটাকে কীভাবে ইউজ করবে তার মোটিভ অনুযায়ী, তো ক্লিয়ারিং ট্র্যাকস, এবং সব কমপ্লিট করার পরে সেটাকে ট্র্যাকিংটা মুছে ফেলে, রিমুভ করে ফেলে, যাতে কেউ আর খুঁজে না পায়। কারণ খুঁজে পেলে তো তাকে ধরবে। এই জন্য দেখেন বাংলাদেশে যখন বাংলাদেশের মধ্যে যখন কেউ অ্যাটাক করে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে, তারা কিন্তু প্রপারলি ট্র্যাকগুলোকে রিমুভ করতে পারে না, ডিস্ট্রয় করতে পারে না, যার কারণে প্রশাসন বা ডিফেন্স বা পুলিশ তাদেরকে সহজে ধরতে পারে। এই জন্য আপনি একটা অকারেন্স করবেন, অকারেন্স করার পরে যদি আপনি ওটাকে রিমুভ করতে না পারেন, আপনার যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টে থ্রুতে আপনাকে ধরতে পারবে, তাহলে কিন্তু আপনি অকারেন্স করে পার পাবেন না। বাংলাদেশে এটা কি শুধু ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে না সকল হ্যাকিং এর ক্ষেত্রেই? যে কোনো ইথিক্যাল তো আসলে রিয়েল, এখানে তো আপনার অথরাইজড, এখানে তো আসলে আর ট্র্যাকিংটা তো নষ্ট করার দরকার নেই, আপনারা রিয়েলি অথরাইজড ভাবে করতেছেন। না তাহলে মানে আপনার এই টপিকসটা মানে ইথিক্যাল হ্যাকিংটা না, এরা হবে যে 5 phases অফ অল হ্যাকিং। ওটা হতে পারে, হ্যাঁ, ইনকনসেপ্ট বলা যায়। হ্যাঁ, যদি আপনি ওই সেন্সে বলেন তাহলে ওইটা হবে, ওইটা বলা যায়। যে কারণ যে অথরাইজড ইউজার তার তো আর ট্র্যাকিংটা রিমুভ করার দরকার নেই, ক্লিয়ার করার দরকার নেই। যে আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস করবে সেই তো ট্র্যাকিংটা রিমুভ করবে, তাই না? ওকে, এটা হবে। থ্যাংক ইউ আপনাকে। তো আমি এই কোর্সের মাধ্যমে আসলে কি কি শিখতে পারবো, তো এখানে জাস্ট কন্টেন্টগুলো, মেইন কন্টেন্টগুলো দিচ্ছি, এর আন্ডারে আমরা অনেক কিছু শিখবো। ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানবো, বা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানবো, ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং নেটওয়ার্ক, ভালনারেবিলিটি অ্যানালাইসিস, পেন টেস্টিং, সিস্টেম হ্যাকিং, মেলওয়্যার থ্রেডস, স্নিপিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডস ডিডস অ্যাটাক, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সেশন হাইজ্যাকিং, স্কিল ইনজেকশন, আইডিএস, ফায়ারওয়াল, হানিপটস, ক্রিপ্টোগ্রাফি
এবং মোস্ট অফ দি ইম্পর্টেন্ট থিং হলো রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন। সাইবার সিকিউরিটিতে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন কোন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দেখবে না, কি দেখবে? আপনার রিপোর্টিংটা বা ডকুমেন্টেশনটা দেখবে। আপনি রিপোর্টিংটা যত প্রপারলি ভালো করতে পারবেন, আপনার কাজের ভ্যালু তত বেড়ে যাবে। আপনি কাজ করলেন 100-এ 100, কোনো প্রবলেমই অ্যাকুরেট কাজ করছেন, বাট রিপোর্টিং বা ডকুমেন্টেশন করলেন প্রপার ওয়েতে করেন নাই বা ভালো হয়নি, তখন কাস্টমার কিন্তু আপনাকে রিপোর্টিংটা অ্যাকসেপ্ট করবে না। সে ধরে নেবে আপনি প্রপারলি কাজও করেন নাই, রিপোর্টিংও ভালো করেন নাই। এই জন্য কাজের পাশাপাশি রিপোর্টিংটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এই কোর্সের মধ্যেও আসলে একটা প্রফেশনাল যে রিপোর্টিংটা করা হয়, যেটা ক্লায়েন্টকে দিতে পারবেন, সেটাও আমরা আসলে গাইডলাইন দিব, ফরম্যাটও দিব। তো এখানে একটা পয়েন্ট হলো যে আমরা 3টা পয়েন্ট এখানে আলো বেশি এক্সট্রা করতেছি আর কি। ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, দেখেন অনেকে আছে নন আইটি হোক বা অনেকে আইটি থেকেও আসতে পারে, বাট নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া কম। তো যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া থাকা দরকার, তো এখানে আমাদের একটা ক্লাস রাখা হবে নেটওয়ার্কিং সম্পর্কে, যেটা আসলে সাইবার সিকিউরিটি কোর্সে থাকে না। আইটি অডিট, তো আইটি অডিটটাও আসলে ইম্পর্টেন্ট, বাট এখানেও আসলে আইটি অডিটটা রাখা হয়েছে অ্যাডভান্টেজ হিসেবে। এবং অনেকে লিনাক্স সম্পর্কে কোনো আইডিয়া নাই কোর্স করার জন্য, বাট সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং এর কোর্স করতে গেলে বা কাজ করতে গেলে লিনাক্স জানতে হবে। তো আমরা লিনাক্স সম্পর্কে আসলে কমান্ডগুলো ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, কোনটার জন্য কোন কমান্ড ইউজ করতে হবে, এগুলো আমরা জানবো। এবং ভার্চুয়ালাইজেশন, যেটা হলো আমরা যখন ক্লাস করব, আমরা অ্যাটাক করব, বিভিন্ন সার্ভারে অ্যাপ্লিকেশনে অ্যাটাক করে দেখব। এখন এই জন্য আমাকে অনেক সার্ভারের প্রয়োজন পড়বে, অনেক ডিভাইসের প্রয়োজন পড়বে, যেগুলো আমার ফিজিক্যালি কিনতে গেলে অনেক টাকার ব্যাপার। তো এগুলো আমরা কি করব, আমাদের যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তার মধ্যে ভার্চুয়ালাইজেশন করে অনেকগুলো ডিভাইস তৈরি করব, যেখানে আমাদের হ্যাকার থাকবে। হ্যাকার বলতে অ্যাটাকারের পিসি থাকবে, ভিকটিমের পিসি থাকবে, ভিকটিমের অ্যাপ্লিকেশন থাকবে, এছাড়াও অনেক কিছুই থাকবে, যেটা আমরা ল্যাবে আমরা অ্যাটাক করে দেখব। তাহলে আপনার পুরো একটা হ্যাকিং রিলেটেড যে কনসেপ্ট বা নলেজটা সেটা আপনি পেয়ে যাবেন, এবং সেম ওয়েতে আপনি রিয়েল লাইফে আপনি অ্যাটাক করতে পারবেন। বাট আপনাকে ইথিক্যালি করতে হবে, এখানে আনইথিক্যালি কাজ করার কোনো অপশনই নাই। বাট আপনি যে ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি ক্যারিয়ার করতে চান, সেখানে আনইথিক্যাল বা আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার কখনোই ট্রাই করবেন না। তো দেখেন ওয়ার্ল্ডের যে কতগুলো আসলে অ্যাটাক হয়েছে, কয়েকটা পয়েন্ট আমি এখানে রেখে দিছি। তো আপনার 2.1 বিলিয়ন ইউএসডি ডাটা ব্রিজ হচ্ছে আর কি, যেটা হয়েছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত। ইন্ডাস্ট্রিগুলোতে এত বিলিয়ন ইউএসডি আসলে ডলার বা যেটাই বলি না কেন, ডাটা ব্রিজের কারণে আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত। তো ইন্ডিয়ান এক্সপ্রেস একটা নিউজ করছিল যে দি স্টোরি অফ হাউ নর্থ কোরিয়া হ্যাকার্স স্টোল $81 মিলিয়ন ফ্রম বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংক থেকে $81 মিলিয়ন আসলে চুরি করে নিয়ে গেছিল নর্থ কোরিয়া হ্যাকাররা। ইন্ডিয়ান এক্সপ্রেস এটা নিউজ করেছিল। তো 2031 সাল পর্যন্ত $265 বিলিয়ন আসলে র্যানসমওয়্যার অ্যাটাকের কারণে ক্ষতির সম্মুখীন হবে পুরো ওয়ার্ল্ড। এখন চলে 2031 সাল পর্যন্ত র্যানসমওয়্যার অ্যাটাকের ফলে $265 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হবে। তার মানে কি, তাহলে সিকিউরিটি প্রপারলি না দিতে পারলে আপনি কত পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন। তার মানে সাইবার সিকিউরিটি ডিমান্ড তাহলে ধরতেই পারে যে অনেক পরিমাণ ডিমান্ড আছে এটা। তো উবার কিন্তু আপনার 57 মিলিয়ন ড্রাইভার্সের এবং ইউজারের ডাটা ডিসক্লোজ হয়ে গেছিল, যার মধ্যে নেম, ইমেল অ্যাড্রেস, ড্রাইভারের লাইসেন্স নাম্বার থেকে শুরু করে অনেক ইনফরমেশন। বাট তারা এটা পে করছিল কত, প্রায় $1,00,000 তারা পে করছিল। বাট এটার পরে আবার কি হয়েছে, তাদের ইন্টারনাল নেটওয়ার্কটাও কিন্তু এর পরবর্তীতে আবার হ্যাক হয়ে গেছিল, কারণ তারা এখান থেকে শিক্ষাটা নেয়নি। এর ফলে কয়েক বছর পরে তাদের ইন্টারনাল নেটওয়ার্কটাকেও কম্প্রোমাইজ করে ফেলছিল হ্যাকাররা। তো আরটিভি একটা নিউজ করছিল 2024 সালে 29 জুলাই, সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান, গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। তারপর কিছু গভ টু সেট আপ স্পেশাল সাইবার টিম ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মানে ব্যাংকিং সেক্টর হোক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হোক, গভর্নমেন্ট কি করতেছে, স্পেশাল সাইবার টিম গঠন করতেছে। তার মানে কি, আপনারও এখানে সুযোগ আছে কাজ করার। তো অনেক এলিমেন্ট আছে সাইবার সিকিউরিটি, যেই পয়েন্টগুলোতে আসলে সিকিউরিটি ইনশিওর করতে হবে: নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, অপারেশনাল সিকিউরিটি বা সার্ভার সিকিউরিটি যেটাই বলি, ইনপয়েন্ট সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিউরস,
ইনক্রিপশন, ক্লাউড সিকিউরিটি, মোবাইল ডিভাইস সিকিউরিটি, ডাটাবেস সিকিউরিটি, এই যে এলিমেন্টগুলো আছে এগুলোর উপর অবশ্যই সিকিউরিটি ইনশিওর করতে হবে প্রপারলি। তো দেখেন ইন্ডাস্ট্রিজ মোস্ট এফেক্টেড, কোন কোন ইন্ডাস্ট্রিতে আসলে বেশি এফেক্টেড হয়েছে সাইবার? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে 34%, হেলথ কেয়ার 14%, আদার কোম্পানি যেগুলো আছে 40%, ফুড যে কোম্পানিগুলো আছে 12%। তো হ্যাকিং সেশনের জন্য আমাদের আসলে নিমনাপ দেখাবো, নিসাস দেখাবো, মেটাস্প্লয়েট দেখাবো, বুট ফোর্স দেখাবো, লিনাক্সও থাকবেই। তো দেখানোর আগে আমি একটু, আপনি আমাদের যে কোর্সটা আছে কি কি পাবেন আসে কোর্সের মধ্যে। ফার্স্ট অফ অল সার্টিফিকেট, যেটা সবাই প্রোভাইড করে, এবং এক্সাম প্রিপারেশন ক্লাস। যারা এক্সাম দিবে, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার বা সিএস এক্সামটা দিবে, তাহলে তাদের আর স্পেশাল এক্সাম প্রিপারেশন ক্লাস থাকবে। বাট এক্সাম ডাম বা কোশ্চেন যেটা সবাইকে প্রোভাইড করা হবে। ডকুমেন্টেশন, সাইবার সিকিউরিটির যে ডকুমেন্টেশনগুলো আছে, কীভাবে অ্যাটাক করে, কী কী মিটিগেশন স্টেপগুলো ফলো করলে মিটিগেট প্রোটেক্ট থাকতে পারবো, এভরিথিং সব ডকুমেন্টেশন প্রোভাইড করা হবে, সফটওয়্যার থেকে শুরু করে, এবং ক্লাস ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, এবং লিঙ্কডইন সিভি রাইটিং আপনাদেরকে প্রিপেয়ার করা হবে। জব সার্চিং, অ্যাপ্লিকেশন প্রসেস, সাইবার সিকিউরিটি কীভাবে জব সার্চ করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হবে। আরেকটা জিনিস হলো জব রেফারেন্স। আপনি বিভিন্ন ধরনের জায়গায় আমাদের কাছে আসে যে ভাইয়া সাইবার সিকিউরিটি কোনো ইঞ্জিনিয়ার থাকলে বা লোক থাকলে আমাদেরকে দেন, আমাদের এখানে প্রয়োজন হবে। আপনাকে রেফারেন্স দিতে পারবো, বাট নট ডিরেক্ট জব। কেউ বলতে পারবে না যে আপনাকে জব দেবে। এখানে রেফারেন্স দেবো, আপনার সিভি থাকবে, বা আপনাদেরকে প্রোভাইড করবো যে এখানে জবটা আছে, আপনি অ্যাপ্লাই করেন, জাস্ট রেফারেন্সের সাথে। এটা আপনারা পাবেন। তো এই কোর্সের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট থিংস হলো সাইবার সিকিউরিটি প্রজেক্ট। সাইবার সিকিউরিটি গেম আছে, সেই গেমগুলো আপনার কীভাবে খেলতে হয়, কীভাবে খেললে আসলে আপনাদেরকে প্রপারলি সিকিউরিটি নলেজ পাবেন, ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে আরও রিয়েল লাইফে নলেজগুলো জানবেন। ব্যান্ডিট অন কাইন্ডস অফ গেম, এছাড়া অনেক গেম আছে, এগুলো প্রজেক্ট হিসেবে দেওয়া হবে। ট্রাই হ্যাকমি, অনেকে জানেন যে ট্রাই হ্যাকমিটা কি, অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ক্লাস রুম আছে, এখানে রুমগুলো সলভ করলে আপনার নলেজ বাড়বে। এবং আরেকটা জিনিস হলো ভার্ন হাব, এটা লাইভ সার্ভার। এইখান থেকে আমরা সার্ভার ডাউনলোড করে আমাদের ল্যাবে সেট আপ করে এই সার্ভারগুলোকে কীভাবে হ্যাক করতে হয় পুরো প্রসেসটা আমরা দেখব এগুলোর প্রজেক্টের আন্ডারে। তো যেটা হলো উই আর অফারিং স্পেশাল প্রাইস, সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এর জন্য স্পেশাল প্রাইস রাখা হয়েছে। আমাদের রেগুলার ফি হলো 14,000 টাকা, বাট আমাদের স্পেশাল ফি, এটা সেকেন্ড ব্যাচ চলতেছে, ফার্স্ট ব্যাচ অলরেডি আমরা শুরু করে দিছি। তো 3,000 টাকা আমরা আসলে বেশি দিয়ে এই ব্যাচটা শেষ করে দিব, এই প্রাইসে রাখবো না। এখন স্পেশাল অফারে 3,000 টাকা আসলে রাখা হয়েছে। 3 মাস প্রোগ্রাম, উইকলি 2 ডেজ ক্লাস থাকবে। টোটাল ক্লাস হলো 25টা, অনলাইন প্ল্যাটফর্মে হবে, এবং 2টা এক্সাম নিব আমরা। মিড টার্ম মানে আমাদের হাফ ক্লাস হয়ে গেলে, মানে 12টা ক্লাস পরে একটা মিড টার্ম নিব, এবং আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা ফাইনাল এক্সামটা নিব। তাহলে বুঝতে পারবো যে আমাদের কতটুকু ডেভেলপ হয়েছে, আমাদের আর ডেভেলপ করতে হবে কিনা, বা কোথায় গ্যাপ আছে, এগুলো সব আমরা জানতে পারবো এক্সামগুলো নিলে। এই জন্য এক্সামটা আমরা আসলে, আর পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ক্লাসে যেগুলো দেখানো হবে প্র্যাকটিক্যালি সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং ওইটাকে আবার প্র্যাকটিস করার পরে ওটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। তো যেটা হলো এখন ওকে, আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব আর কি। আমি যদি একটু যাই, স্ক্রিনটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? ওকে ওকে, অনেকে নেসাস সম্পর্কে জানেন বা আইডিয়া আছে। নেসাসটা একটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলস, যেটা দিয়ে আপনি একটা সার্ভারের কি কি উইকনেস আছে বা ভালনারেবিলিটি আছে বা দুর্বলতা আছে এটা খুঁজে বের করতে পারবেন। এই নেসাসটা 95% বা 99% উপরের প্রতিষ্ঠান এই টুলসটা ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে আছি, প্রফেশনাল সাইডে আছে, আমি আপনাদেরকে প্রফেশনাল জিনিসগুলো যেগুলো ওগুলোই দেখাবো, যাতে আপনি এই কোর্সটা করার পরে কোথাও জয়েন করে ডে 1 থেকে যেন আপনি কাজ শুরু করতে পারেন। তো এই নেসাসটা আমরা কিভাবে আসলে ভালনারেবিলিটিগুলো টেস্ট করতে হয়, কীভাবে কনফিগার করতে হয়, সেগুলো আমরা প্রপারলি, এবং এটা থেকে কীভাবে রিপোর্ট ফাইন্ড আউট করতে হয়, রিপোর্ট জেনারেট করতে হয়, সেগুলো আমরা সব কিছু জানবো। তো আমি একটু লগ ইন করি এটা দিয়ে, এগুলো আমরা সব সেট আপ করবো, সবার পিসিতে আমরা সেট আপ করে দিব। তো এখানে আপনি আগে অনেকগুলো আসলে আমার স্ক্যান করা আছে, এখানে ভালনারেবিলিটিগুলো পাওয়া গেছে। তো আমি যেটা করব এখন,
তো নিউ স্ক্যান থেকে আপনারা স্ক্যান করতে পারবেন, অ্যাডভান্স স্ক্যান থেকে। এখানে আপনাকে কিছু কনফিগার করতে হবে। এখানে অনেকগুলো আছে, ফিচার আছে। ফিচারগুলো প্রত্যেকটা জায়গায় যে আপনাকে সেট আপ করতে হবে, কনফিগার করতে হবে। এগুলো আমরা সব দেখব। এগুলো স্ক্যান করার পরে কি করবে, আপনাকে রিপোর্ট দিবে। যেমন এই একটা রিপোর্ট দিছে, অটোমেটেড জেনারেট রিপোর্ট, নিসার্চ দিছে। তো এই রিপোর্টটাকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এই রিপোর্ট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এই রিপোর্ট দিয়ে পরবর্তীতে কি করতে পারবেন, আপনি এটা কাস্টমাইজ রিপোর্ট করতে হবে, প্রফেশনাল রিপোর্ট করতে হবে। কারণ কাস্টমার তো এই অটোমেটেড যে জেনারেট যে রিপোর্টটা আছে এটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না। কাস্টমার সে কি করবে, সে কাস্টমাইজ সুন্দর একটা রিপোর্ট চাইবে এবং আপনাকে সেই কাস্টমাইজ রিপোর্টই প্রোভাইড করতে হবে তৈরি করে। তো যদি আমি একটু এটা একটু ডাউনলোড করি, আমি জাস্ট একটু ওভারভিউ দেখাচ্ছি আর কি। আমরা HTML আসলে আমরা ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে অলমোস্ট। এটা যদি ওপেন করি, দেখেন এখানে মেসেজ থেকে অটোমেটেড একটা রিপোর্ট দিচ্ছে আমাকে। কোন আইপি স্ক্যান করছেন সেটা দেখাচ্ছে, ক্রিটিক্যাল কয়টা পাওয়া গেছে, হাই কয়টা পাওয়া গেছে, মিডিয়াম, লো, ইনফো কতগুলো পাওয়া গেছে দেখাচ্ছে। তো আমি সামারিটা নামাইছি, ইন ডিটেলস দেখাচ্ছে না আর কি। তো আমি ইন ডিটেলসটা চাইলেও দেখতে পারি। এখানে সব যে রিপোর্টগুলো এখানে দেখাচ্ছে, কোথায় কোন দুর্বলতা আছে, এটাকে কীভাবে মিটিগেট করা যায়, এটা দিয়ে কী ইফেক্ট পড়তে পারতো আমাদের সিস্টেমে, সব কিছু আপনারা জানতে পারবেন। এবং আমি যদি একটা রিপোর্ট দেখাই, প্রফেশনাল একটা রিপোর্ট দেখাই, রিসার্চ থেকে যে রিপোর্টটা পাওয়া গেছে ওই রিপোর্টটা আমরা কাস্টমাইজ করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করছি, যেখানে আপনার রিপোর্টের নাম, এটা ব্ল্যাক বক্স টেস্টিং না হোয়াইট বক্স টেস্টিং, কোনটা করছেন, কোন প্রতিষ্ঠানের জন্য করছেন, সেগুলো আপনি এখানে দিবেন। ডিসক্লোজার স্টেটমেন্ট থাকবে, রিপোর্ট ডিটেলস থাকবে, রিপোর্ট স্টোরি থাকবে, এগুলো সব কিছু আপনি সুন্দর করে একটা রিপোর্ট আপনাকে তৈরি করে দিতে হবে। এখানে আপনি সামারি ফাইন্ডিংস দিতে পারবেন, আপনার এরপরে ডিটেইল ফাইন্ডিংস দিবেন, যাতে একটা রিপোর্ট দেখে কাস্টমার খুব সহজে বুঝতে পারে যে তার সিস্টেমে কী ধরনের উইকনেস আছে, দুর্বলতা আছে, বা কোনো ইফেক্ট কী ধরনের জিনিস থাকলে ইফেক্ট পড়তে পারে, সেই জিনিসগুলো আপনি এই রিপোর্টে রাখবেন এবং কাস্টমার সহজে বুঝতে পারবে। সেইভাবে আসলে রিপোর্টটা তৈরি করতে হবে। এই কেউ রিপোর্ট তৈরি করতে হয়, আমরা যখন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবো, পেনিট্রেশন টেস্টিং করব, অ্যাজ পার আমাদের ভিএপিটি অনুযায়ী আমরা সুন্দর একটা রিপোর্ট তৈরি করব। ওকে, আমাদের প্রত্যেকের ডিভাইসে একটা ল্যাব সেট করে দিব। এই ল্যাব সেট অনেক ডিভাইস কানেক্টেড থাকবে। এই ডিভাইসগুলো আমরা অন করে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক করে দেখব, কীভাবে অ্যাটাকগুলো করতে হয়, কোন মেথডে করতে হয়, কোন টুলস ইউজ করতে হয়, সেগুলো আমরা দেখতে পারবো। পাশাপাশি আমাদের ল্যাব সেটআপের জন্য আমরা একটা নোটপ্যাডও রেখে দিছি। এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে ইনিশিয়াল পর্যায়ে। তো এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যখন আমার ক্লাসের মধ্যে যখন যেটা প্রয়োজন হবে, যে সফটওয়্যার বা টুলস বা ডিভাইস, সেটা আমরা আসলে ডাউনলোড করে দেখব এবং ওটা নিয়ে প্র্যাকটিস করব। আমরা ভিএমআরও করতে পারি, ওরাকল ভার্চুয়াল বক্সও করতে পারি। যে এই দুইটা আমার যে কোনো একটা ভার্চুয়ালাইজেশন আমরা দেখাবো এবং ওইটার উপর ভিত্তি করে আমরা আমাদের ল্যাবগুলো সেট আপ করবো, যেখানে কালি থাকবে, মেটাসপ্লয়েট 2 থাকবে, উইন্ডোজ 10, নেসাস, অ্যাকুনেটিক্স, তারপরে মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে লাইভ সার্ভার বা সার্ভার ডাউনলোড করে আমরা অ্যাটাক করে দেখব। তো আমরা একটু কালিতে লগ ইন করি। তো এগুলো অ্যাটাকার মেশিন, আমরা কালি দিয়ে আসলে অ্যাটাকগুলো করব। অনেক কালির নাম শুনছেন, যে কালি দিয়ে আসলে ইথিক্যাল হ্যাকিং এর যে কাজগুলো করা হয়, এটা ইসি কাউন্সিলে, সিএইচ যেটা, এটা ইসি কাউন্সিলের একটা অথরাইজড
আমার অফিসিয়াল একটা কোর্স। তো এখানে দেখেন অ্যাটাকার ওয়ান মানে কালি মেশিন, এটাকে আমি অ্যাটাকার ওয়ান দিছি। তো এটা এই কালি দিয়ে আসলে আমরা অ্যাটাক করে দেখবো। মেটাসপ্লয়েট 2 একটা সার্ভার, এটার মধ্যে একটা অ্যাপ্লিকেশনও আছে। তো দেখেন প্রথমে যেটা হয়, হ্যাকার যখন অ্যাটাক করতে যায় তখন আসলে সে প্রথমে ফাইন্ড আউট করে যে এই সার্ভার বা অ্যাপ্লিকেশনে কি কি পোর্ট আছে বা সার্ভিস চলতেছে এবং সার্ভিসের ভার্সনগুলো কি কি। এগুলো পেয়ে গেলে কিন্তু যদি আপনার সার্ভিসের ভার্সন বা কোনো উইকনেস পায় তাহলে ওইটা থ্রোতে অ্যাটাক করতে পারে। সাপোজ আমি চাচ্ছি যে এই মেটাসপ্লয়েট সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে বা কি কি সার্ভিস চলতেছে এবং ওই সার্ভিসটা কি লেটেস্ট ভার্সনে আছে না আউটডেটেড ভার্সনে আছে, এগুলো আমরা সহজে চেক করতে পারবো। তো আমি যদি একটু সিম্পল একটা কমান্ড ইউজ করি nmap-এর মেটাসপ্লয়েট সার্ভার আইপি, যেটাকে আপনি অ্যাটাক করবেন বা যেটার ইনফরমেশন গেদার করবেন তার আইপি আপনাকে দিতে হবে, মানে টার্গেট আইপি, যে যাকে যে ডিভাইসটাকে বা যে মেশিনটাকে আপনি টার্গেট করবেন সেই টার্গেট আইপিটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আগে। ফাইন্ড আউট করে ওই আইপির এগেনস্টে আপনাকে অ্যাটাক করতে হবে। তো ওটা জানি আমি, যেহেতু অলরেডি আমি জানি। তারপর এটা চেক করে দেখি যেটার আইপি কত। লিনাক্সে ইফ কনফিগ দিলে আপনার আইপি অ্যাড্রেসটা আমি দেখতে পারবো। দেখেন 232.128 আইপি অ্যাড্রেসটা। তো আমি এটা দিয়ে আসলে অ্যাটাকটা করব। আপনার আসলে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কখন থেকে সব কেউ দেখতে পারতেছেন না? আমরা এই তো সবেমাত্র দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। যাচ্ছে হয়তো নেট খারাপ। ভাই এক্ষুনি তো দেখাই দেবে, সমস্যা নাই, এরা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তো। আচ্ছা, যার দেখা যাচ্ছে না না, সে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে তো, ওই জন্য। যার দেখা যাচ্ছে না সে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, কারণ আপনার নেটওয়ার্কে হয়তো কোনো ইস্যু থাকতে পারে, এই কারণে না না, আপনি দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, তরিকুল ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিনে যে আপনি কমান্ডটা দিলেন না, হ্যাঁ। সেই কমান্ডটা মনে হয় আপডেট হয়নি। আচ্ছা, আমি আবার একটু কমান্ডটা কি এখন দেখা যাচ্ছে? আমি একটু এডিট করি, একটু zoom- এখন দেখা যাচ্ছে, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। zoom করি একটু তো সুবিধার জন্য। ওকে, তো আমরা nmap কমান্ড দিয়ে কয়েকটা আর্গুমেন্ট ইউজ করে আমরা দেখবো যে এই একটা সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে। কারণ আপনি অ্যাটাক করতে গেলে আপনার পোর্ট লাগবে, পোর্ট ছাড়া আপনি অ্যাটাক করতে পারবেন না, কারণ কানেকশন এস্টাবলিশ করতে গেলে আপনার পোর্ট অবশ্যই লাগবে। তো কি কি পোর্ট ওপেন আছে, তো পোর্টের এগেইনস্টে কি সার্ভিস চলতেছে এবং সার্ভিসের ভার্সন কি কি এটা আপনাকে চেক করতে হবে। সার্ভিসের ভার্সন যদি আউটডেটেড থাকে, ওটার এগেইনস্টে যদি আপনার এক্সপ্লয়েট থাকে, তাহলে ওই এক্সপ্লয়েট দিয়ে আপনি অ্যাটাক করতে পারেন। তো আমি একটু সার্ভারটা দেখি কি কি পোর্ট ওপেন আছে এবং কি কি সার্ভিস চলতেছে একটু দেখি। ওকে, গ্রেট। তো অলরেডি আমার কিছু আউটপুট চলে আসছে। দেখেন এই আমার এই সার্ভারের মধ্যে আমি একটু জুম আউট করি, তাহলে পুরোটা দেখতে পারবেন। আচ্ছা, এটাই থাক। ওকে, দেখেন আমি nmap কমান্ড দিয়ে এই যে পোর্টগুলো আছে 21, 22, 23, এই যে পোর্টগুলো পাওয়া গেছে এগুলো সব কিন্তু ওপেন। দেখেন স্টেট লেভেলে কিন্তু ওপেন সবগুলো দেখেন। তো আপনি স্টেট ওপেন এই যে পোর্টগুলো আমাকে ফাইন্ড আউট করছে সবগুলো ওপেন, এবং এই পোর্টগুলো এগেইনস্ট কি কি সার্ভিস চলতেছে দেখেন। এফটিপি কোন পোর্টের এগেইনস্ট কি সার্ভিস চলতেছে দেখাচ্ছে, 21 এফটিপি, 22 এসএসএস, 23 টেলনেট, প্রত্যেকটা পোর্টের এগেইনস্টে সার্ভিস চলতেছে। এখন দেখেন ডান পাশে আপনার ভার্সনগুলো, প্রত্যেকটা সার্ভিসের ভার্সনগুলো আমাকে দিয়ে দিয়েছে। যদি ভার্সন না দিত আমাদের আমরা বিভিন্ন মেথড ইউজ করেও ভার্সনগুলো ফাইন্ড আউট করতে পারি। সাপোজ আমাকে এফটিপির একটা ভার্সন দিছে, কি ভার্সন দিছে 2.3.4 এবিএস এফটিপিডি 2.3.4। এখন এটা কি লেটেস্ট ভার্সনে আছে না আউটডেটেড ভার্সনে আছে, এটা আমাকে চেক করতে হবে। কীভাবে চেক করব? হয় আপনাকে মুখস্থ করে রাখতে হবে, সবসময় আপডেট রাখতে হবে আপনাকে যে কোন ভার্সনটা কত, লেটেস্ট ভার্সন কত আছে, কোনটা সিকিউর ভার্সন। বাট এত ভার্সন তো আসলে একজন মানুষের মনে রাখা টাফ, সম্ভব না, আর প্রয়োজনও নাই। আপনি কি করতে পারেন, এই যে ভার্সনটা লিখে আপনি গুগলে সার্চ করবেন যে এইটার লেটেস্ট ভার্সন কত বা এবিএস এফটিপিডির লেটেস্ট ভার্সন কত। আমি একটু দেখি, একটু সার্চ দিয়ে এবিএস এফটিপি লেটেস্ট ভার্সন 3.0.5।
এটা কি লেটেস্ট ভার্সন, কিন্তু বলতেছে লেটেস্ট ভার্সন। বাট আমার এখানে যে সার্ভারটাকে আমি স্ক্যান করলাম সেই সার্ভারের মধ্যে ইনস্টল ভার্সন কত আছে? 2.3.4। মানে এই যে সার্ভারটার ভার্সন আছে 2.3.4, তার মানে কি এটা আউটডেটেড ভার্সন। তো আউটডেটেড ভার্সন থাকলে এর এগেইনস্টে এক্সপ্লয়েট থাকতে পারে। যদি এক্সপ্লয়েট থাকে তাহলে হ্যাকার সেই এক্সপ্লয়েটটা ইউজ করে সহজেই আপনার ডিভাইসটাকে কম্প্রোমাইজ করে ফেলতে পারে, হ্যাঁ, বা হ্যাক করে ফেলতে পারে। আর হ্যাক করলে তো আপনার পুরো ডিভাইসটাই বা সার্ভারটাই হ্যাকারের আন্ডারে চলে যাবে, এবং হ্যাকার তার মোটিভ অনুযায়ী ওই সার্ভারে যে কোনো কিছু করতে পারে। এখন আমি একটু ছোট একটা অ্যাটাক করে দেখি যে আসলে কীভাবে অ্যাটাকগুলো করতে হয়। বাট তো আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, এমএসএফ কনসোল, মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক যেটাকে বলা হয়, সেটা ইউজ করে আসলে আমরা অ্যাটাকটা চালাবো। সরি, মানে দেখেন আমি যে ভালনারেবিলিটিটা পাইছি, এই ভালনারেবিলিটি এগেইনস্টে এক্সপ্লয়েট আছে কিনা, এবং এক্সপ্লয়েট থাকলে অ্যাটাক করব, কারণ এই যে ভালনারেবিলিটিটা আছে এটা আউটডেটেড ভার্সন। ভাই স্ক্রিন শেয়ারটা কি চালু আছে আপনার? চালু আছে, দেখতে পারতেছেন না আপনারা কেউ? হ্যাঁ পাচ্ছি। আপনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু আছে, যদি দেখতে না পারেন একটু লিভ করে আবার জয়েন করেন। ওকে, তো সরি, ওকে, তো আমি একটু নিউ ট্যাব নিলাম। এখানে দেখেন লগ আউট করি, জুম আউট করে দিই একটু, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওকে, দেখেন এখানে আমি মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটা ইউজ করব, যে এই যে ভালনারেবিলিটি পাওয়া গেছে এটার এগেইনস্ট এক্সপ্লয়েট আছে কিনা। তাহলে আমি এটাকে কপি মার্ক করব। আমি এটা যে আপনি ওই পুরোটা কপি করে দিলে অনেক সময় হবেও না, বিভিন্ন ধরনের মেথড, বিভিন্ন ধরনের সিস্টেম করে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো সার্চ করতে হবে যে এক্সপ্লয়েট আছে কিনা। ওকে, অনেক ছোট হয়ে গেছে। ভাই কার মাইক যেন অন আপনি আছে। মিউট করে নেন, যার মাইক্রোফোন অন আছে একটু মিউট করে নেন। তো আমি যে ভালনারেবিলিটিটা পাওয়া গেছে, সুমন ভাই আপনার মাইকটা ওকে, তো যেহেতু আমরা এই যে ভালনারেবিলিটিটা পাওয়া গেছে সার্ভিসের, তো এইটা এগেইনস্ট এক্সপ্লয়েট আছে কিনা সেটা আমাকে সার্চ করতে হবে। কোথায় সার্চ করব? এই যে এমএসএফ কনসোল মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা সার্চ লিখে সার্চ করব। দেখেন এক্সপ্লয়েট কিন্তু পাওয়া গেছে, এটা এক্সপ্লয়েট, এবং এটা দিয়ে আমরা একটা একটা করব। তো যেহেতু আমরা এক্সপ্লয়েট পাইছি এটাকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য ইউজ কমান্ড ইউজ করব আমরা, এবং এটাকে আপনি 0 দিতে পারেন নাম্বার, অথবা এটা পুরো মার্ক করে দিতে পারেন। মার্ক করে শিপ ইনসার্ট দিলে কপি পেস্ট হয়ে যাবে। ইন্টার করলেন, এটা কিন্তু আপনার ইউজ করা হয়ে গেল। এরপর এখানে কিছু কনফিগার করতে হবে। কি কনফিগার করতে হবে? আপনি যে সার্ভারটাকে অ্যাটাক করবেন সেই সার্ভারে আইপি দিতে হবে, পোর্ট, কোন পোর্টের এগেইনস্টে অ্যাটাক করবেন সে পোর্ট দিতে হবে। তো আগে আমি চেক করে দেখি যে এখানে কি ধরনের কি কনফিগার করা যেতে পারে। দেখেন এখানে আর হোস্ট বলতে রিমোট হোস্ট, বা যে মেশিনটাকে আপনি হ্যাক করবেন তার আইপি দিতে হবে। এটাকে সেট করতে হবে, আর হোস্টটা বা টার্গেট আইপিটা সেট করতে হবে। আমি যেহেতু মেটাস্প্লয়েট সার্ভারটাকে হ্যাক করব, ওইটার আইপি দিতে হবে। তো ওটার আইপি তো আমি অলরেডি জানি, 232.128, ইন্টার দিলাম। পোর্ট আমি এফটিপি সার্ভিসের ভার্সনের এগেইনস্টে যে এক্সপ্লয়েট পাওয়া গেছে সেটা অ্যাটাক করব। তার মানে ওটার পোর্ট 21 আমরা জেনে গেছি অলরেডি, 21। বাট এখানে কিন্তু অলরেডি 21 দিয়ে দিয়েছে বাই ডিফল্ট, কারণ সে জানে এফটিপির বাই ডিফল্ট পোর্ট 21। যদি এখানে পোর্ট না থাকতো তাহলে আমি সেট আর পোর্ট 21 দিতাম যেহেতু। ওকে, এবার আমি আবার শো অপশন দিয়ে দেখব যে আসলে যেগুলো কনফিগার করছি বা সেট করছি ওগুলো আসলে সেট হয়েছে কিনা। আর হোস্ট আর পোর্ট অলরেডি সেট হয়ে গেছে, আর কিছু আমার সেট করা দরকার নাই, কারণ এগুলো আমার প্রয়োজন নাই। তো এখন আপনাকে ফাইনালি অ্যাটাকটা করতে হবে। আপনি রানও লিখতে পারেন, এক্সপ্লয়েটও লিখতে পারেন, লিখে ইন্টার দিবেন। দেখেন অলরেডি কিন্তু মেটাস্প্লয়েট 2 সার্ভার হ্যাজ বিন হ্যাকড, হ্যাক হয়ে গেছে।
কারণ আপনি যখন সেশনটা পেয়ে যাবেন তখন মনে ধরে নেবেন যে সেই সার্ভারটা আপনি ফাইনালি হ্যাক করে ফেলছেন। আমি যদি একটু হোস্ট নেম দিই মেটাস্প্লয়েট, মানে এই সার্ভারটাকে অলরেডি হ্যাক করে ফেলছি। হু এম আই দি কোন ইউজারে লগইন, কোন ইউজার থেকে আমি আসলে এক্সপ্লয়েট করছি, কোন ইউজারে রুটে, মানে রুটে আপনি অ্যাক্সেস করে ফেলছেন এই মেটাস্প্লয়েট সার্ভারে, আপনি রুট ইউজারের মাধ্যমে অ্যাক্সেস করে ফেলছেন, মানে রুটের পারমিশন পেয়ে গেছেন আপনি। তার মানে কি, রুটের অ্যাক্সেস পেয়ে গেলে আপনি এই সার্ভারের মধ্যে আপনি এভরিথিং সব কিছু করতে পারবেন, কোনো লিমিটেশন নাই, মানে পুরো কন্ট্রোল আপনার কাছে। মানে কত ইজিলি একটা সিস্টেমটাকে হ্যাক করা যায় যদি আপনার সিস্টেমে এই ধরনের ভালনারিটিগুলো থাকে। তো অ্যাজ এ এথিক্যাল হ্যাকার হিসেবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ব্যাংকে জব করেন, আপনার ভালনারিটিগুলো টেস্ট করে যদি কোনো থাকে সেগুলোকে মিটিগেট করতে হবে, সেই রিপোর্টটা বিভিন্ন কনসার্ন টিমকে প্রোভাইড করতে হবে। সাপোজ সিস্টেমের ভালনারিটিগুলো পাইছেন, কোন টিমকে দেবেন? সিস্টেম টিমকে। ডাটাবেজের ভালনারিটি পাইছেন বা দুর্বলতা পাইছেন, কোন সিস্টেমকে দিবেন? কোন ইউনিটকে দিবেন? টিমকে দিবেন? ডাটাবেজ টিমকে। সেটা সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যার টিমকে, অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু পাইলে অ্যাপ্লিকেশন টিমকে দিবেন। মানে যে টিমের অ্যাসেট বা ওনার তাকে রিপোর্টটা কাস্টমাইজ করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করে প্রোভাইড করবেন, যে কীভাবে মিটিগেট করতে হবে, এটা থাকলে কী ধরনের ইফেক্ট পড়তে পারে, এভরিথিং সব কিছু দিয়ে। এবং আপনাকে ফলো আপ করতে হবে যে আসলে সে প্রপারলি মিটিগেট করছে কিনা, সলভ করছে কিনা, এবং করার পরে ওই আবার রিস্কান চালাইতে হবে বা রিভ্যালিডেট করতে হবে যে তারা যে মিটিগেট করছে বা সলভ করছে আসলে প্রপারলি সলভ হয়েছে কিনা। আপনি আবার যখন স্ক্যান করবেন তখন যদি দেখেন যে প্রপারলি সলভ হয়ে গেছে, তাহলে ওকে, ইউর সিস্টেম ইজ সিকিউরড ফ্রম আউটডেটেড ভার্সন। তো যেটা হলো, এখন যদি কোনো কারণে 10টা ভালনারিটি পেয়ে গেছিলেন প্রথমে, মিটিগেট করার পরে আবার স্ক্যান করে দেখলেন যে আরও 5টা রয়ে গেছে, প্রপারলি 10টা মিটিগেট হয় নাই, আপনি ওই 5টা রিপোর্ট করে আবার পাঠাবেন যে আপনারা যেভাবে মিটিগেট করছেন পুরোপুরি প্রপারলি মিটিগেট হয়নি, আবার স্ক্যান করে আবার মিটিগেট করেন, তখন তারা আবার মিটিগেট করবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আসলে প্রপারলি 100% মিটিগেট না হবে, এই লুপ আকারে চলতে থাকবে। ইন দ্য মিন টাইমে আপনি ওই ভালনারিটি এগেনস্টে পেন টেস্ট করে দেখলেন যে আসলে এই ভালনারিটি দিয়ে আসলে অ্যাটাক করা যায় কিনা এবং কম্প্রোমাইজ করা যায় কিনা। তো এইভাবে আসলে কাজগুলো করতে হয় আর কি। তো আপনি চাইলে আমি এখানে এলএস দিয়ে দেখলেন যে এখানে কিছু আছে কিনা, ঠিক আছে। সাপোজ রুটের মধ্যে বা কোনো ইউজারের মধ্যে চেক করে দেখলেন, সিটির মধ্যে সিটি দিয়ে দেখলেন যে কিছু আছে কিনা, রুট ফোল্ডারে গেলেন, এলএস দিয়ে দেখলেন, মানে এগুলো আসলে চেক করে দেখবেন। একটা সার্ভারে যখন আপনি হ্যাক করে ফেলবেন, সার্ভারের মধ্যে আসলে আপনি লগ ইন করে দেখবেন বা কি বলে চেক করে দেখবেন কোন সার্ভারের মধ্যে কি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আছে কিনা, ডাটা আছে কিনা, ফাইল আছে কিনা, এগুলো চেক করে ওটাকে মিসইউজ করতে পারবেন বা যে কোনো কিছু আপনি চাইলে করতে পারবেন। ওকে, আমি কি আর দেখাবো না কোশ্চেন সেশনে যাব? কোশ্চেন সেশনে গেলে মনে হয় ভালো হয়। আমরা বুঝতে কষ্ট। বুঝতে পারছি। ও কারণ আসলে আমি চাচ্ছিলাম যে আপনার একটু ওভারভিউ দিতে, কতটুকু পেরেছে আসলে জানি না, চেষ্টা করেছি। ইনশাল্লাহ যদি ইন ফিউচারে যদি আপনার সাথে আসলে ইয়ে হয়, তাহলে আমরা তো আমি একটা লেভেলে আসলে আমি দেখাচ্ছি। আমরা যখন ক্লাস শুরু করবো তখন পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো, তখন আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। আপনি মনে করেন আইটিতে যখন জব করবেন, আইটি সিস্টেমে, তখন আপনার যেই ইউনিটেই জব করে না কেন, সিস্টেম হোক, ডাটাবেজ হোক, সফটওয়্যার হোক, অ্যাপ্লিকেশন হোক, সিকিউরিটি নলেজ আপনাকে এখন জানতেই হবে। সিকিউরিটি নলেজ ছাড়া আপনি আগাতে পারবেন না। ও হাউএভার, যাই হোক, কোশ্চেন সেশনে একটু যাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভাই একটা কোশ্চেন করছিল যে নন আইটি পারসন উনি আইটিতে কাজ করতে পারবে কিনা। দেখেন, বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড মানে অনেক নন আইটি পারসন আছে যারা আইটি এবং সাইবার সিকিউরিটিতে দাপাই বেড়াচ্ছে, অনেক আছে। পলিটিক্যাল সায়েন্সে পড়ে, হিস্ট্রিতে পড়ে বা ফিজিক্সে পড়ে অনেক আছে। আবার এমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম পর্যন্ত দিতে পারে না, এরকম কিন্তু আছে। বাট যারা নন আইটি পারসন তাদের একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ তাদের নতুন তো। আপনি যদি ক্লাসের যে টার্মগুলো দেখানো হবে, যেগুলো পড়ানো হবে, ডকুমেন্ট দেওয়া হবে, যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো দেখানো হবে, এগুলো যদি প্রপারলি আপনি প্র্যাকটিস করতে পারেন, স্টাডি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি নন আইটি ব্যাকগ্রাউন্ড যেটাই হন না কেন। ওকে জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। প্রথমত হচ্ছে, আপনি যে আপনার অ্যাড্রেসটা দিয়েছিলেন, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিলেটেড কি যেন একটা অ্যাড্রেস দিয়েছিলেন। ও আমি এমএসসি করেছি এখান থেকে এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আমার একটু বিশদ আলোচনার জন্য প্রশ্নটা, আমি মূলত সেশনটা জয়েন করেছি আসলে হচ্ছে মানে প্রশ্ন করার জন্য। ওকে, কোনো প্রথমত সমস্যা হচ্ছে কি, আপনি হচ্ছে মেনশন করেছিলেন যে ক্যারিয়ারের যে ব্যাপারটা, যে ওকে এখান থেকে যদি ধরেন 3 মাসের যদি আমি কোর্সটা করি, ওকে সেই ক্ষেত্রে আপনারা কি কোনো ইন্টার্নশিপ প্রোভাইড করবেন কিনা, এবং যদি ধরেন ইন্টার্নশিপ প্রোভাইড নাও করেন, আমি যদি এটা নিয়ে ক্যারিয়ার স্টার্ট করি, ধরেন ফুল টাইম কোনো জব হিসেবে স্টার্ট করি, ওকে। তাহলে সে স্টার্টিং স্যালারি কিরকম হতে পারে? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে একটু সব কিছুতে ডিফারেন্স থাকে আর কি। তো আপনি যদি দেখেন, আমি যেটা শিখাবো এটা প্রপারলি প্রফেশনাল যে জিনিসগুলো আছে ওইটাই শিখাবো। অনেক প্রতিষ্ঠান ফ্রেশারদেরকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেয়, অনেক প্রতিষ্ঠান খুবই কম অফার করে। এখন এটা ডিপেন্ড করে আপনি কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন বা কোন প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছেন বা এক্সাম দিচ্ছেন, এটা ডিপেন্ড করে। বাট নর্মালি 25 এক্সপেক্ট করা যায়। যদি আপনি যেহেতু আপনি একটা কাজ শিখে যাচ্ছেন, স্কিল নিয়ে যাচ্ছেন, সেই জন্য যদি আপনি পুরোপুরি ফ্রেশার থাকেন, সিকিউরিটি কোনো এক্সপিরিয়েন্স নেই বা কাজও জানেন না, তাহলে আপনার হয়তো আরও কম দিতে পারে, 15 থেকে 20 আসতে পারে। বাট যেহেতু আপনি একটা কোর্স করে যাবেন বা প্রফেশনাল যে জিনিসগুলো আছে, সিকিউরিটি জিনিসগুলো আছে, সেগুলো জেনে যাচ্ছেন, তখন তাদের ইন্টারভিউ বা কোশ্চেন যখন করবে বা এক্সাম যখন নেবে, তখন তো আপনার আইডিয়া পাবে যে আপনি স্কিলটা কেমন আছে। তখন তো বুঝতে পারবে যে আপনার স্কিল আছে, তখন তারা 15-20 অফার করবে না, মিনিমাম 25 অফার করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি আপনাকে মানে এখানকার মেন্টর হিসেবেই হচ্ছে কিছু প্রশ্ন করি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যদি ধরেন আমি আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো ডিপ্লোমা করি উইদাউট মানে এক্সপেক্ট 3 মাসের হচ্ছে কোর্স, তো ডিপ্লোমা করার পরে বাংলাদেশে তো মনে হয় সাইবার সিকিউরিটির কোনো বিএসসি নাই, আছে কি? না, বিএসসি নাই, আপনি এমএসসি করতে পারবেন। আচ্ছা, ডিপ্লোমার পরে তো মনে হয় এমএসসি করাটা মানে যায় কিনা, বা ক্রাইটেরিয়া ফুলফিল হয় কিনা, হয় কি কোন ডিপ্লোমার জন্য ভাইয়া? এই এই সাইবার সিকিউরিটির উপর? না, আপনি এমএসসি তো আলাদা একটা ফ্যাক্ট, আপনার এটা একাডেমিক একটা। ডিপ্লোমা বা কোনো কোর্স করা মানে কি, সেটা আপনার প্রফেশনাল কোন কোর্স করলেন, প্রফেশনাল স্কিল নেওয়ার জন্য। বাট একাডেমিক্যাল যেটা হলো সেটা হলো এমএসসি, দুটো দুই রকম আর কি, ওটা করতে পারবেন। এমএসসি জি এমএসসির জন্য তো আবার কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেমন ধরেন কিছু ইনস্টিটিউট এমএসসির জন্য হচ্ছে ক্রাইটেরিয়া দেয় যে ব্যাচেলর থাকতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে ডিপ্লোমা কি ইনক্লুডেড কিনা, ডিপ্লোমা পরে কিনা? যদি তারা ব্যাচেলরে যদি আইটি ব্যাকগ্রাউন্ড চায়, তখন ডিপ্লোমা দিয়ে হবে না। এটা ক্রাইটেরিয়া দেখতে হবে তারা কি কি রিকোয়ারমেন্টস দিচ্ছে, রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। যদি তারা ডিপ্লোমাটা অ্যাকসেপ্ট করে তাহলে করতে পারবে, এটা ইউনিভার্সিটির পলিসি প্রসিডিউর থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আউট অফ দ্য বক্স প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে, বাংলাদেশে আমি যত দেখলাম একটু যতটুকু মানে রিসার্চ করে, যে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডিমান্ডটা তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় মানে উন্নত দেশের তুলনায় হচ্ছে কি একটু কম, কিন্তু যেসব দেশ হচ্ছে কি এটা ডিমান্ড বেশি, যেমন হচ্ছে চায়না, রাশিয়া, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এই সব দেশে যখন কোনো বিএসসি সাইবার সিকিউরিটির উপর জন্য বিএসসি অফার করে, তো তারা কি কোনো ক্রাইটেরিয়া দেয় কিনা যে আইটি ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে? বাংলাদেশে যেমন হচ্ছে গিয়ে কোনো আইটি বা কম্পিউটার সায়েন্স করার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে, তো ওই সব দেশে বা উন্নত কোনো দেশে বিএসসি করার ক্ষেত্রে ওরা এরকম কোনো ক্রাইটেরিয়া দেয় কিনা, আপনি জানেন কিনা? মানে বিএসসি না জবের ক্ষেত্রে? বিএসসি। বিএসসি দেখেন, আমি বাংলাদেশের একজন এসিপি মনে হয়, নাজমুল হোসেন, সাইবার সিকিউরিটিতে উনি কাজ করেন, ডিফেন্সে পুলিশে আছেন। তো উনি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি, বার্মিংহাম ইউনিভার্সিটি মনে হয়, ওইখানে উনি এমএসসি করতে সাইবার সিকিউরিটিতে অ্যাপ্লাই করছিলেন। বাট উনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে। বাট উনি পুলিশে যেভাবে হোক পুলিশের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে বা সাইবার ইউনিটে আসলে ঢুকতে পারছে বিসিএস দিয়ে। তো উনি যখন অ্যাপ্লাই করছে তখন তারা রিজেক্ট করে দিচ্ছিল প্রায়, যে আপনি তো আসলে ব্যাচেলর তো কম্পিউটার সায়েন্সে না, আপনি তো পারবেন না। বাট যেভাবে হোক সে পরবর্তীতে এমএসসিতে আসলে ওখানে অ্যাডমিশন নিছে, এবং টপ লেভেলের আসলে মানে টপ যে 3-4 জন ছিল তার মধ্যে সে একজন ছিল। বাট তার কিন্তু কোনো ব্যাচেলরে কোনো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, সে নন আইটি ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল সায়েন্স। তো এটা আপনার ডিপেন্ড করে, যদি সেই প্রতিষ্ঠান যদি বা ইউনিভার্সিটি যদি আপনি অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি করে না, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ধরেন এমএসসি যদি করি বা কোনো ইনস্টিটিউট বা বাংলাদেশে হোক আর বাইরে হোক, তো এমএসসি তো হচ্ছে গিয়ে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স বলা যায়। কোর্স না, তো সেই একাডেমিক্যাল একটা ডিগ্রি। ওটা আপনি ভালো ওই- ইফেক্ট করবে, কারণ কি আপনি সাইবার সিকিউরিটির উপরে ডেডিকেটেডলি মাস্টার্স করতেছেন, ডেডিকেটেডলি আপনি বিএসসি করতেছেন, এটা তো হিউজ একটা ডিমান্ড হবে। এটা কোর্সের সাথে আরো কোনো একটা কোর্স করলেন বা ডিপ্লোমা করলেন তার সাথে আরো বেশি ফোকাস হবে আই থিঙ্ক। সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু বিষয় যেটা আমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এমএসসি তো আসলে ব্যাচেলরের উপর ডিপেন্ড করেই আসলে আরেকটা অ্যাডভান্স লেভেলের ডিগ্রি দেয়। এখন আমি যদি একেবারে বিগিনার লেভেল থেকে, ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, সেই ক্ষেত্রে যদি এমএসসি করি তাহলে কোপ আপ করার পসিবিলিটিস কতটুকু, যে এটা কোপ আপ করতে পারবো কিনা, হার্ড ওয়ার্ক বা করতে হবে। এরা বললাম বেসিক না, একটা নন আইটি থেকে আসলে আপনার একটু হার্ড ওয়ার্ক বেশি করতে হবে, কারণ অনেক যারা আইটি থেকে আসে তারা তো জিনিসগুলো অনেক কিছু জেনে আসতেছে, তার হ্যাঁ। অ্যাডপ্ট করা অনেক সহজ, বাট আপনার জন্য একটু কঠিন, বাট অসম্ভব না, বাট স্টাডি করতে হবে, কারণ ওই মানে রিকোয়ারমেন্ট যেগুলো ওগুলো আপনাকে একটু স্টাডি করতে হবে। আচ্ছা, যদি আমি কোনো কোর্স করে যাই, মানে বিগিনার লেভেলের কোর্স করে যাই, এটা আমার জন্য অনেক মনে করেন সাইবার সিকিউরিটি কোর্স করলেন বা ডিপ্লোমা করলেন, সাইবার সিকিউরিটি তখন মাস্টার্স করলেন, তখন তো আপনার জন্য ইজি হবে, কারণ অলরেডি ওই জিনিসগুলো আপনি জানেন, এই জিনিসগুলো আপনাকে এমএসসি তে পড়ানো হবে। ওকে ধন্যবাদ। ওকে। আর আমাদের নেক্সট ব্যাচ মানে স্পেশাল অফারের আসলে লাস্ট ব্যাচ আর কি 10 তারিখ শুরু হবে ইনশাল্লাহ। তো যদি স্যার কোশ্চেন ছিল। জি জি হ্যাঁ করতে পারেন। স্যার আমাদের এখানে লিনাক্স শেখানো হচ্ছে, কিন্তু যেমন আমার মূলত দেখা হচ্ছে ডাচ বাংলা হচ্ছে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা আর ইসলামী ব্যাংক হচ্ছে এটিএম, এটার উইন্ডোজ 10 থাকে যেটার কার্নেলের মধ্যে একটা এমবেডেড সিস্টেম অ্যাপ্লাই করে আমার ইসলামী ব্যাংক অথবা অন্য কোনো সিস্টেম বানানো হচ্ছে। সার্ভারের ক্ষেত্রে আমরা লিনাক্সটা ইউজ করতেছি অধিকাংশ ব্যাংক বা অন্য সিস্টেম থেকে, আর হার্ডওয়্যার সিস্টেম গুলা বাইরে থেকে আনা হচ্ছে। তো এখন মেনলি যা দেখেছি ম্যান অফ দ্য মিডল এক প্রকার অ্যাটাক হচ্ছে, তারপর আপনার ইভসড্রপিং অ্যাটাক, আরেকটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস, মানে আপনার সরি ডজ অ্যাটাক মানে যাই হোক হ্যাঁ, কি বলেন। বলবো, মনে পড়ছে না সেভাবে। তো এটা মনে হয় প্রথম আলোর যে হ্যাক করেছিল সে মনে হয় বোঝাতে চেয়েছিল যে কি বাংলাদেশের ব্যাংকিং মানে সিস্টেমে ইভসড্রপিং এবং হচ্ছে ম্যান ইন দ্য মিডল এভাবে নেটওয়ার্ক একটা এস্টাবলিশ করা হয়েছে, যে এভাবে কি নেটওয়ার্কিং পাস করে